কিছু বুঝতে পারছিস? হার্টবিট আপ অ্যান্ড ডাউন হচ্ছে। কতটা জোরে জানিস? ডক্টর হলে বলতে পারতাম। আরাধ্য হালকা হেসে বলল, আমি বলে দিচ্ছি, মিনিটে 126টা ধাক্কা দিচ্ছে। কারণ তোকে দেখলেই আমার হৃৎপিণ্ড ছোটাছুটি শুরু করে দেয়। আরু গম্ভীর চোখে তাকিয়ে রইল তার দিকে। তাহলে ইগনোর করেন কেন? আরাধ্য মাথা হেলিয়ে বলল, ইগনোর করছি না রে পাগলি, দিনের বেলায় দূরত্ব রাখতে চাইছি। কাছাকাছি থাকলে প্রেম পেয়ে যায়। তাই বলে এতটা ইগনোর? ওরে আমার সোনাটা, আয় বুকে আয়, তোকে আমার বুক পকেটে ভরে রেখে দিই। মজা করছেন? না, সিরিয়াস আমি। কালো জাদুতে মরে যেতাম, ভালোই হতো। আরাধ্য আরুর বাহু ধরে টান দিল। হুস, মরবি কেন? আমার আয়ু তোর হোক, তুই বেঁচে থাক আরো 80 বছর। আমাদের ছোট ছোট ছানাপোনা হোক, ফুটবল ক্রিকেট টিম বানাতে হবে না? সেদিন যে বসে হিসাব করলাম, আমি আর তুই স্টেডিয়ামে বসে ওদের খেলা দেখবো আর পপকর্ন খাবো। তুই সুন্দর, সেই সুন্দর একটা দৃশ্য কল্পনা করেই কেমন খুশি লাগছে। আকাশ তখনও ঠিক করে ভোরের আলো পায়নি। চারপাশে ঘুমচোখা নিস্তব্ধ। জানলার বাইরের বাতাস কুয়াশার চাদর জড়িয়ে ঘুমন্ত শহরটাকে জড়িয়ে রেখেছে। কিন্তু আহমেদ বাড়ির ভেতর ঠিক যেন উল্টো চিত্র, জোয়ারের মতো উচ্ছ্বাস ছড়িয়ে গেছে। ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে কণা এক এক করে তাপ পরক করছেন ফ্লাক্সের, যেন পুরো রাস্তা চায়ের অভাব না হয়। পাশে আয়ুষ দাঁত মাজতে মাজতে ঘুমকাতুরে গলায় বলছে, আম্মু, আমি তো রাস্তায় গিয়ে গাড়িতে আবার ঘুমিয়েই পড়বো। তাহলে এখন উঠলে কেন? একেবারে ঘুমন্ত অবস্থায় গাড়িতে উঠাতে আমায়। আরু আর ব্যাকপ্যাকের চেন টানছে, রুমাল খুঁজে পাচ্ছে না। তার চোখে মুখে তারা, কিন্তু সেই তারার ভেতরেও একরকম তৃপ্তি ছড়িয়ে আছে। এই ভ্রমণের অপেক্ষায় ও ছিল বহু দিন ধরে। পেছনে দাঁড়িয়ে আরাধ্য তার গাড়ির চাবি নিয়ে প্রস্তুত। আরও একটু হাসে। 3টে মাইক্রোবাস ছুটে চলে কক্সবাজারের পথে। একটা বড় মাইক্রোবাসে আরাধ্য চালকের আসনে, পেছনে বসেন কণা, রাত, আরু ও আয়ুষ। আরেকটাতে আরাফাত ড্রাইভ করছে, পাশে শরীফা, তাদের ছেলে কুনাল, আষাঢ়, সন্ধ্যা, আরশি ও নিখিল, নীরা ও নীরার মা আরেক গাড়িতে। চোখ ধাঁধানো ভোরের আলো ফুটতে না ফুটতেই 2টি গাড়ি শহরের গলি ছাড়িয়ে হাইওয়ে ধরে এগিয়ে যায় দক্ষিণের দিকে। রাস্তার 2 পাশে নিঝুম ধান ক্ষেত, মাঝে মাঝে দেখা যায় নাম না জানা নদী, কোথাও কোথাও ভেসে আসে পাখির ঝাঁক। বেলা 2টার দিকে গাড়িগুলো থামে কক্সবাজার সাইমন বিচ রিসোর্টের সামনের মোড়টায়। সেদিন আকাশটা একটু রৌদ্রছায়া মিশ্র, কিন্তু বাতাসে সামুদ্রিক নোনতা ঘ্রাণ ঠিক জানান দেয় তারা সাগরের কাছাকাছি। রিসোর্টের প্রবেশপথে পা রেখেই সবাই থমকে দাঁড়ায়। বিশাল গেট, ভেতরে একদম ট্রপিক্যাল গার্ডেন টাইপ সাজানো। চারিদিকে নারকেল গাছ, সুইমিং পুলের পাশ ঘেঁষে হালকা ধোয়া ধোয়া পানির বাষ্প ভেসে বেড়াচ্ছে। রিসর্টের বিল্ডিংটা আধুনিক আর স্টাইলিশ। কাঁচে মোড়ানো ব্যালকনি যেন সাগরের দিকে এগিয়ে আছে। লিফট ধরে সবাই চলে যায় আলাদা রুমে। আরু আর আরাধ্যর রুম 707। দরজা খুলেই আরও থেমে যায়। ব্যালকনি, একটা স্লাইডিং গ্লাস ডোর খুলে সমুদ্র এসে দাঁড়িয়েছে তাদের সামনে। রোদেলা দুপুরের আলোয় সমুদ্রের নীলটা ঝলমলে, ঢেউয়ের উপর সূর্যের প্রতিচ্ছবি পড়ে রূপালি ঝিকমিকি করছে। আরও রুমে ঢুকেই আগে ফ্রেশ হয়ে তারপর বারান্দায় বসে। আরাধ্য গিয়েছে ফ্রেশ হতে। আরুর শরীর বাতাসে ছুঁয়ে দিচ্ছে, মন প্রাণ একদম শীতল হয়ে যাচ্ছে। রোদের ঝলমলটাও কমতে শুরু করেছে। আরাধ্য ফ্রেশ হয়ে টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে ব্যালকনিতে আসলো। আরু ফোন দিয়ে ছবি তুলছে সমুদ্রের। সেটা দেখে আরাধ্য হাতে থাকা টাওয়ালটা ছুঁড়ে মারল আরুর মুখের উপর। আকস্মিক এমন হওয়ায় আরু রেগে গেল। মুখের উপর থেকে টাওয়ালটা সরিয়ে আরাধ্যর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, টাওয়াল ছুঁড়ে মারলেন কেন? কি সমস্যা? আরাধ্য আরুকে ঠেলে পাশে বসে বলল, সমস্যা তো অনেক, কোনটা শুনতে চাস? টাওয়াল ছুঁড়ে মারাটা শুনতে চাই। বিশেষ কোনো কারণ নেই, সেজন্য ছুঁড়ে মেরেছি। আমার মাথা ব্যথা করছে। তো টিপে দে। গলা ব্যথা করে না কখনো?
ওটাও টিপে দিতাম। মাথাটাই দে আপাতত, গলা ব্যথা করলে বলবো নি, তখন টিপে দিস বরং। আরাধ্য আরুর কোলে মাথা রাখলো। আরু মাথা টিপে দিতে দিতে সমুদ্রের দিকে ফের তাকালো, আর তাকাতেই দেখলো নীরা দাঁড়িয়ে আছে। আসার পথে একটুও কথা বলেনি তাদের সাথে নীরা। পুরোটা রাস্তা চুপচাপ ছিল। নীরা কি এখনো মুভ অন করতে পারেনি? আরু আরাধ্যকে বলল, চলুন সমুদ্রের কাছে যাই। সমুদ্রের কাছে যেতে হবে কেন? দেখব। এখান থেকেই দেখ, মানা করেছে কে? না, আমি কাছে গিয়ে দেখব। তাহলে তুই যেতে থাক, আমি শার্ট পরে ফিটফাট হয়ে আসছি। আরও চলে আসলো। নীরা সমুদ্রের গা ঘেঁষে দাঁড়িয়েছিল। পাশে কাউকে এসে দাঁড়াতে দেখে ঘাড় বেঁকিয়ে তাকে জিজ্ঞেস করলো আরুকে। নীরা হাসার চেষ্টা করে বলল, আপু তুমি? কিন্তু আমি? মন খারাপ? না তো। আমরা কিছুক্ষণ কথা বলতে পারি? নিশ্চয়ই। চলো ওই বালুতে বসি। আরু নীরা বলতে বসলো। আরু নীরা বালুতে বসলো। আরু নীলার হাতটা নিজের হাতের মুঠোয় টেনে নিয়ে বলল, আমি জানি তোমার ব্যাপারে, তুমি পছন্দ করতে আরাধ্যকে। কিন্তু একটা কথা কি জানো, যে তোমার না তার জন্য ভেবে নিজের ক্ষতি করার কোনো মানেই হয় না। তুমি প্রাণোচ্ছল একটা মেয়ে, তোমার হেসে ঘুরে বেড়ানোর বয়স। এই বয়সে তুমি তা না করে এক মরিচিকাকে নিয়ে এখনো পড়ে আছো। নীরা মৃদু হাসল। আরু হাতের উপর হাত নাড়িয়ে বলল, ভুল বুঝছো আপু, আমি তোমার স্বামীকে নিয়ে আর ভাবি না। আমার লজ্জা বোধ হয় কথা বলতে, সেই জন্য আমি কিছুটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছি। মোটেও লজ্জা বোধ করবে না। লজ্জা পাবার মতন কিছু করনি তুমি। তুমি ভালোবেসেছো, কোনো অন্যায় করনি। তুমি আরাধ্যর কাজিনরা যেমন হই হুল্লোড় করে তুমিও করবে। তোমার রাগ লাগবে না? ওমা, রাগ কেন লাগবে? আমি তেমন মেয়ে নই যে এসব নিয়ে হিংসা করব। নীরা একটু অবাক হয়ে তাকিয়ে রইল আরুর দিকে। তারপর মৃদু হেসে বলল, তোমার মতো মেয়ের প্রিয় মানুষকে ভালোবেসে ফেলেছিলাম। সরি, ভালো থাকো সব সময়। আরু নীরার গাল ছুঁয়ে বলল, সরি বলো না, সবাই ভালো থাকবে। তবে নিজের ভালোটা আগে দেখতে হবে। এই ট্রিপটা উপভোগ করো মন খুলে। সাগরের কাছে এসেছো, সব দুঃখ ঢেউয়ে ফেলে দাও। দুজনেই আবার হাসে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। দূর থেকে আরাধ্য হেঁটে আসছে, হাতে সানগ্লাস আর ব্ল্যাক শার্ট। আরু ও নীরা একসাথে হাঁটছে দেখে আরাধ্য এক মুহূর্ত থেমে গেল। তারপর গম্ভীর মুখে বলল, কি ব্যাপার? কি কথা হচ্ছে আমাকে রেখে? আরু হেসে বলল, তেমন কিছু না। বাকি সব কোথায়? আরাধ্য পেছনে দেখিয়ে বলল, ওই যে। আয়ুষ হেলতে দুলতে আসতেছে বাবার হাত ধরে। অন্য হাতে তার টুপি। কুনাল তার বাবা মায়ের সাথে, আর আরশি আয়ুষের পেছনে। আরশিকে দেখেই কুনাল এগিয়ে আসলো। আরশির পাশে দাঁড়িয়ে বলল, আয়ুষ কান খাড়া করে শুনল আরশি কি বলছে। আরশি মানা করেছে। কুনাল ঠোঁট কামড়ে আরশির হাত ধরে বলল, আরশি হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি সমুদ্রের কাছে যাব না। আয়ুষ একটু ভাব নিল। শর্টের সামনে ঝুলিয়ে থাকা সানগ্লাসটা চোখে লাগালো। সে গিয়ে আরশিকে বলবে, চলো সমুদ্র দেখি, আর আরশি তার সাথে আসবে। কিন্তু তেমনটা হলো না। আরশি তার মায়ের কাছে চলে গেল। সেটা দেখে আয়ুষের হার্ট ব্রোকেন হলো। বুকে হাত দিয়ে গাইল, মধু হই হই বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা, অন্য কারণে ভালোবাসার দাম নদিলা, তুই কোন দুষ্কন পাই ভালোবাসার দাম নদিলা। রাত ছেলের মুখে এমন গান শুনে বলল, কি গান গাইছিস সেটা? চুপ কর তো। আয়ুষ রেগে মেয়েকে তাকিয়ে বলল, আর she reject me, Baba. My heart is broken. I crying now. My prestige is fala fala in front Kunal Bhaiya. রাত তপ্ত শ্বাস ফেলল। আবার ভুলভাল ইংরাজি বলছে। এই আরশিকে নিয়ে ভাবলেই এটা করছে। তোর বয়স হয়নি হার্ট ব্রোকেন হওয়ার। বড় হ আগে,
এইসব ফিল্মি ডায়লগ না মেরে। ইউ ইনসাল্ট মাই লাভ বাবা, হাউ? ইনসাল্ট করিনি, বলেছি আগে বড় হতে, তারপর প্রেম ভালোবাসা নিয়ে লাফালাফি করিস। শোনো, তোমার মতে তো আমি এখনো ছোট। ওকে ফাইন, আমি মেনে নিলাম। কিন্তু আমি যখন বড় হব তখন কিন্তু আরশিকে আমার চাই। আর তুমি বলেছো আমি তোমার সব কথা শুনলে আমি যা চাইবো তাই পাবো। তখন কিন্তু কথার খেলাপ করবে না, বলে দিলাম। রাত ছেলের কথা মনোযোগ দিয়ে শুনল। রাত বোঝে না এইটুকু ছেলে কিভাবে এত ভালোবাসার পাগল। ওর তো এখন বয়স খেলাধুলা করার, তা না ছেলে তার আরশি ব্যতীত আর কারো সঙ্গে কথা তো দূরে থাক, বন্ধুত্বই করেনি। আজ অবধি আয়ুষের কোনো বন্ধু নেই। রাত ছেলের মাথায় হাত রেখে বলল, এত আরশি আরশি করিস কেন? আরশির মাঝে কি এমন আছে? আয়ুষ সমুদ্রের দিকে তাকিয়ে বলল, আরশির মাঝে যা আছে বাবা তা আর কারোর মাঝেই নেই। আমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস আরশির নামে। আমার হৃৎপিণ্ডটায় আমার কোনো অস্তিত্ব নেই, পুরোটা জুড়ে কেবল আরশি। তাকে না পেলে আমার নিঃশ্বাস সেদিনই থেমে যাবে বাবা। রাত গাঁটটা মারল ছেলের মাথায়। এসব ডায়লগ কোন মুভিতে শুনেছিস শুনি? আয়ুষ মুখটাকে কালো করে বলল, এসব তোমার ফিল্মি ডায়লগ মনে হলো? এগুলো তোমার ছেলের ইমোশন বাবা। সাগরে ফেলে দে এমন ইমোশন। তুমি কথাই বলো না তো বাবা আর আমার সাথে। আমাকে আল্লাহ বড় বড় কেন বানাচ্ছে না? আর কতকাল আমি ছোট থাকবো? এই ছোট জীবনটা ভালো লাগছে না। আমি বড় হব, বিয়ে করব। এখনো বিছানায় হিসু করিস, আবার বলছে বিয়ে করবে। একদম মিথ্যে বলবে না, আমি হিসু করি না বিছানায়। হয়েছে, চল, ঘুরতে এসেছিস ঘুর। রাত ছেলেকে নিয়ে সমুদ্রের কাছে আসলো। আরও অনেক পর্যটকরা গোসল করছে, ছবি তুলছে, আনন্দ করছে। কুণাল বারবার আরশির দিকে তাকাচ্ছে। সেটা দেখে আরশি মায়ের হাত টেনে বলল, মা আমি রুমে যাব। কেবলই তো এসেছে তারা, আর মেয়েটা এখনই বলছে রুমে যাবে। কে বলতে আসলাম আরশি? আমার ভালো লাগছে না। আয়ুষের সাথে খেলা করো। আয়ুষ ভাইয়া ভুলভাল ইংরেজি বলে শুধু। তুমি শুদ্ধটা শিখিয়ে দিবে। আয়ুষ ও আয়ুষ। আয়ুষ সন্ধ্যের ডাক শুনে পানি থেকে উঠে বলল, হ্যাঁ চাচি বলো। আরশিকে নিয়ে খেলা করো। তোমার মেয়ে তো জীবনে আমার সাথে খেলা করেনি, আজ করবে ভাবলে কি করে? আরে খেলবে, নিয়ে যাও। আরশি আয়ুষের সাথে থাকবে কিন্তু। সন্ধ্যা আষাঢ়ের কাছে গেল। আয়ুষ আরশির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে কি খেলা যায় বলতো? ছোঁয়াছুঁই। কথাটা বলে শেষ করতে না করতেই কুণাল চলে আসলো। এগিয়ে এসে বলল, কুণালের উপস্থিতি টের পেয়েই আরশি আয়ুষের হাত ধরে বলল, আমি রুমে যাব আয়ুষ ভাইয়া। ভাইয়া ডাক শুনে আয়ুষের মুখটা কালো হয়ে গেল। ভাইয়া কেন বলছো আরশি? আমি তোমার ফিউচার ছাইয়া। ডোন্ট কল মি ভাইয়া, নাম ধরে ডাকবে। কুণাল ভাইয়া থাকো, আরশিকে নিয়ে চললাম হোটেলে। তার দরকার নেই, ইউ ক্যান গো এনজয়। আয়ুষ আরশির হাত ধরে নিয়ে গেল। কুণাল যাওয়ার পানে তাকিয়ে রইল। হোটেলে এসে আয়ুষ আরশিকে বলল, এখন হোটেলে আমরা কি করব একা? আমি তো কিছুই চিনি না। আমি টিভি দেখব। চলো, বাচ্চা মানুষ, তোমাকে কার্টুন ছেড়ে দিই। আয়ুষ রুমে এসে টিভি ছেড়ে দিল। আরশি টিভি দেখতে লাগলো। সমুদ্রতল হতে প্রায় অনেকক্ষণ গোসল করে হোটেলে ফিরে এলো আরুরা। আরও রুমে ঢুকে ভেজা জামাকাপড় পাল্টানোর জন্য ওয়াশরুমে ঢুকতে চাইলে আরাধ্য বাধা দেয়। আরু ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, আবার কি হলো? ওই যে, কি করবি? অন্ধ নাকি? দেখছেন না কি করব? আরাধ্য বাঁকা হেসে বলল, চল একসাথে করি। আরু আরাধ্যকে ঠেলে দূরে সরিয়ে বলল, অসভ্য, সরুন তো। আরাধ্য আরুকে টেনে নিজের কাছে এনে বলল, সরবো কেন? কাছে আসবো, চল। একদম না। কি একদম না? আপনি যা চাচ্ছেন তা হবে না। লজ্জা পাস নাকি এখনো? আপনার মতন আমি বেলেহাজ নাকি? বেরেহাজে না হলে বাপ ডাক শুনবো কি করে? হয়েছে, সরুন। জামা কাপড় বদলাতে দিন। আই নিড ইউ বললাম যে। রাতে। পাক্কা?
আরাধ্য ছেড়ে দিল। আরও ছাড়া পেয়ে চলে গেল জামা কাপড় বদলাতে। রাতে ডিনারটা যার যার রুমে গিয়ে দিল ওয়েটার। আয়ুষ তার ডিনারটা নিয়ে আরুদের রুমে আসলো। আকস্মিক আয়ুষকে দেখে আরাধ্য ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, কিরে আমাদের রুমে কি তোর? আয়ুষ মুখটাকে ফ্যাকাশে করে বলল, ব্রো, আমি তোমার সাথে থাকবো। আমার সাথে থাকবি মানে? তোমার সাথে ঘুমাবো। কেন, আমার সাথে কি মধু লাগানো নাকি? তোমার থেকে অনেক কিছু শিখবো। কি শিখবি? ম্যাচিউর হওয়ার টেকনিক শিখবো। আমি নিজেই এক আধ পাগলা, তোকে কি ম্যাচিওর হওয়া শিখাবো? যা অনলাইন কোর্স কর গিয়ে এটার উপর। তোমরা কেউ আমায় পাত্তা দাও না ব্রো, আমি আর থাকবোই না দেশে। কোথায় যাবি তাহলে? দু চোখ যেদিকে যায় সেদিকেই। সন্ধ্যা হলে ফিরে আসিস বাসায়। আয়ুষের রাগ হলো। আরু ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলল, খাবারটা খেয়ে ঘুমোতে যা। আমি তোমাদের সাথে ঘুমাবো। আরাধ্য ইশারায় আরুকে না করতে বলল। আয়ুষকে এই ঘরে রাখা যাবে না। আয়ুষ থাকলে আরুকে কাছে পাবে কি করে? আরু এই সুযোগটাই কাজে লাগিয়ে বলল, আচ্ছা ঘুমা, সমস্যা নাই, আমি নীরার সাথে ঘুমাচ্ছি গিয়ে। আরাধ্য কথাটা শুনে পারছে না তো আরুকে কাঁচা চিবিয়ে খেতে। আয়ুষ বোনকে থ্যাঙ্কস বলল। আরু খাবারটা খেয়ে চলে গেল। আয়ুষ দরজা আটকিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে বলল। ব্রো স্লিপ। আরাধ্য দাঁত চেপে বলল, তুই স্লিপ দে শালা, আমার ঘুমের 12টা বাজিয়ে। একসময় তুমিও আমার শালা হবে, তখন আমিও কথায় কথায় তোমায় শালা বলে বকা দিব। সুমন্দি হব গর্ধপ। তাহলে বলবো, এই বোনের ভাই সুমন্দি, রেসপেক্ট দিয়ে কথা বলো। রেসপেক্টের মায়েরে বাপ। উফ, চেয়ে তো না তো, ঘুমাও, মাথা ঠান্ডা করো। এই তুই চুপ করবি? আমার বউরে ভাগাই দিলি কেন? কোথায় ভাগিয়ে দিলাম? আপু তো নিজে থেকেই চলে গেল তুই কেন আসলি এ ঘরে? তোমার সাথে ঘুমাতে। তাহলে চুপচাপ ঘুমা, বক বক করে মাথা খাবি না। রাগ মাথায় চড়ে গেছে, কখন না জানি অধৈর্য হয়ে তোকে ফেলে দেই বেলকনি দিয়ে। ধৈর্য নেই কেন তোমার? তুই বড় হ, বিয়ে কর, তারপর দেখিস ধৈর্য কেন থাকে না। আমার প্রচুর ধৈর্য ব্রো। আচ্ছা যাও, বক বক করবো না। গুড নাইট, হ্যাভ এ নাইস ড্রিম, সকালে দেখা হবে। আয়ুষ উল্টো হয়ে ঘুমালো। আরাধ্য এখন কি বসে বসে মশা মারবে নাকি? সে তো এই রাতটা বউকে চেয়েছিল, আর শালা এসে দূরে সরিয়ে দিল। হে পুরুষগণ, তোমরা এক বাপের এক মেয়েকে বিয়ে করবে, এমন কিছু পোলা যাদের আছে তাদের মেয়েকে কখনো বিয়ে করো না। খুব যন্ত্রণার সহিত রাতটা পার করছে আরাধ্য। আয়ুষ একবার পা তুলে দেয় তো আরেকবার হাত ঠাস ঠাস করে শরীরের উপর ফেলে দেয়। আরাধ্য কিছুক্ষণ বসেছিল তো কিছুক্ষণ আধশোয়া। আয়ুষকে ইচ্ছে করছিল কোলে করে ব্যালকনি থেকে ফেলে দিতে। বেয়াদব ছেলে। আরু আরাধ্যর মাঝে আসে। খুব ভোরেই আরাধ্য রুম ছেড়ে নীরার রুমে আসে। নীরার ঘুম ভাঙে আরাধ্যর ডাকে। নীরা বিছানা ছেড়ে উঠে দরজা খুলে আরাধ্যকে দেখে কিছু বলার আগেই আরাধ্য বলে, তুমি আমার রুমে চলে যাও তো নীরা। আয়ুষের। নীরা ঘুম চোখে বুঝল না কথাটা তৎক্ষণাৎ। আপনার রুমে যাব মানে? আমার রুমে গিয়ে ঘুমাও। আয়ুষ আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি। আই নিড স্লিপ উইথ মাই ওয়াইফ। নীরা রুম থেকে বের হতেই আরাধ্য দরজা লাগিয়ে দেয়। নীরা হতবাক হয়ে যায়। আরাধ্য বিছানার দিকে তাকিয়ে দেখে তার বউ মহা আনন্দে ঘুমাচ্ছে, অথচ আরাধ্যর ঘুম হয়নি। আরাধ্য বিছানায় গেল, চাদরের ভেতরে ঢুকে আষ্টে পিষ্টে আরুকে জড়িয়ে ধরল। আকস্মিক এমন জড়িয়ে ধরায় আরু চমকে ওঠে। ঘুম ঘুম চোখে বলল, আরে মীরা, কি করছো? কি স্বপ্ন টপ্ন দেখছো নাকি? ছাড়ো বোন। আরাধ্যর কপাল কুঁচকে আসলো। আরুর কানের লতিতে কামড় দিয়ে বলল, বিয়ের এতদিন হয়ে গেল তারপরও জামাইয়ের ছোঁয়া এখনো চিনতে পারিস না গাথা? আহম্মক, চোখ খোল। আরু চোখ মেলে তাকালো। নিজের অতি কাছে আরাধ্যকে দেখে চমকালো। আপনি এখানে কখন এসেছেন? নীরা কোথায়? পাঠিয়ে দিয়েছি নীরাকে আমার রুমে। ওটা তোর ভাই নাকি আটার বস্তা? হাত পা ছোড়াছুড়ি করে, কতবার সোজা করে শুইয়ে দিয়েছি, তারপরও বারান্দায় আমার পায়ের কাছে গিয়ে মাথা দেবে, পা দিবে বুকে। ম্যানারলেস পুলাপান। আশ্চর্য, ছোট তো। কিসের ছোট? এখন ক্লাস 8-এ পড়ছে, কমাস গেলে 9-এ উঠবে, এখনো বাচ্চা। ফিরার খাওয়া তোর ভাইকে বাচ্চা হয়ে থাকলে। আশ্চর্য, এত রাগ করছেন কেন? আমি ঘুমোবো।
তো ঘুমান না, না করেছে কে? তুইও আমার সাথে থাকবি, তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমার ঘুম নেই আর। তো মানে ছাড়ুন, আমি উঠবো। না, বেলা 11টায় বের হবি রুম থেকে গোসল সেরে। পাগল নাকি আপনি? তো ইয়েস বেবস, আমি পাগলি। আরাধ্য আরুর ওড়না ধরে টান দিল। আরু রাগে চোখে তাকিয়ে বলল, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হোক না একটু বেশি বেশি, মন্দ কি তাতে? তুই আমি আর বদ্ধ ঘর, উফ, পুরোই জমে ক্ষীর। আরুর গলায় চুমু খেলো আরাধ্য। তারপর ধীরে ধীরে দুটি হৃদয়ের মিলিত হলো। আয়ুষ ঘুম থেকে উঠেই নীরাকে দেখে চোখ টলতে টলতে শোয়া থেকে উঠে বলল, ব্রো আমাকে তোমার রুমে দিয়ে গেছে রাতে, তাই না? না, আমি এসেছি ব্রো কোথায়? আমার রুমে। আয়ুষ ভালো করে রুমটা দেখল। ব্রো এর রুমেই তো আছে। কি করছে ব্রো তোমার রুমে? জানি না। দেখে আসবো? নীরা চোখ বড় বড় করে বলল, এই না না, তুই দেখে আসবি কেন? বাচ্চা ছেলে, যা ফ্রেশ হয়ে নে আগে। আয়ুষ বাবা মায়ের রুমে আসলো। তার বাবা মা মিলে ব্যালকনিতে বসে ধোঁয়া ওঠা চা খাচ্ছে। আয়ুষ পাশে বসে বলল, এই তোমরা চা খাচ্ছ? রাত চায়ে চুমুক দিয়ে বলল, না, বিরিয়ানি খাচ্ছিস। আমি তো দেখছি তোমরা চা খাচ্ছ। দেখার পরও জিজ্ঞেস করলি কেন? এমনি করলাম। আমরা ঢাকা যাব কবে? কেন, ভালো লাগছে না? একটুও ভালো লাগছে না। আমি পিছিয়ে যাচ্ছি পড়াশোনাতে। 2-1 দিন পেছালে কিছু হয় না। রেজাল্ট খারাপ আসলে তো তখন তুমিই বকবে। আচ্ছা, তোর বাইরে পড়াশোনা করার ইচ্ছে আছে? কোন দেশে? কানাডা। আরশিকেও পাঠাবে আমার সাথে? হুম। তাহলে যাব না। রাত বসা থেকে উঠে চলে গেল। 10টার দিকে আরও নিজের রুমে এসে গোসল করে তারপর ব্রেকফাস্ট করতে গেল। আরুর পর পর আরাধ্যও আসলো। দুজনে খেয়ে দিয়ে সমুদ্র দেখতে গেল। নীরা রিসর্টের সুইমিং পুলের পাশে দাঁড়িয়েছিল। তার দৃষ্টি পানির দিকে। রিসর্টে তাদের পরিবারের কেউ নেই। তারা সবাই সমুদ্রের কাছে গেছে। নীরা কি একটা ভেবে যেন পাশ ফিরে যেতেই আকস্মিক কারো সাথে ধাক্কা খেল। মাথা তুলে সরি বলতে গিয়ে দেখল এক পুরুষ। নীরার দূরে সরে গিয়ে বলল, দুঃখিত, আমি দেখিনি আসলে। লোকটা মৃদু হেসে বলল, ডোন্ট সে সরি, দোষটা আসলে আমারই। আম এক্সট্রিমলি সরি। নীরা চলে গেল। লোকটার সাথে থাকা ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে না, ম্যানেজার বলল, মেয়েটা পরিবারের সাথে ঘুরতে এসেছে স্যার। নাম কি জানি না। জেনে জানাবেন তো, আমায় আর ওর বাবা মাকে সেটাও জানাবেন। জি অবশ্যই। লোকটা চলে গেল। নীরা এসে ব্যালকনিতে গা এলিয়ে দিল। রাতের দিকে রিসোর্টের বাহিরে আড্ডা বসলো আরুদের। আয়ুষ গিটার বাজাচ্ছে আর কুনাল গান গাইছে। আয়ুষ প্রশংসা করলো কুনালের কণ্ঠের, বলল, কুনাল ভাই, ইওর ভয়েস জাস্ট ওয়াও গো। কুনাল স্মিত হাসলো আরশির দিকে তাকিয়ে। আরশি নাক মুখ কুচকালো, ছোট করে জবাব দিয়ে বলল, না। কুনালের মুখ চুপসে গেল। আয়ুষ তা দেখে বলল, কুনাল ভাই ডোন্ট আপসেট, আরশির হয়ে আমি বলছি, ইটস টু গুড। কুনাল আয়ুষের কাঁধে হাত রেখে বলল। আয়ুষ শার্টের কলার টেনে বলল, একদম পিওর লয়াল আমি। কুনাল মুচকি হেসে বলল, দুনিয়া চিটার হোক তাতে আমার কি, আমার চেনা জানা মানুষগুলো না হলেই হলো। আরাধ্য গিটার কেড়ে নিল আয়ুষের থেকে। তারপর বলল, কি ফিস করছিস তোরা? কুনাল জবাব দিল। আরাধ্য কারো উপস্থিতি টের পেয়ে সামনে তাকিয়ে দেখল এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আরাধ্য জিজ্ঞাসা করল, কিছু বলবেন? ভদ্রলোক জবাব দিল, জি। নীরা তাকালো না, সে ঘাসের দিকে তাকিয়ে আছে। লোকটা নীরাকে দেখিয়ে বলল, ওনার নাম কি? আরাধ্য ভ্রু কুচকালো। কেন বলুন তো? প্রশ্নের উপরে প্রশ্ন করতে নেই, জবাব দিয়ে তারপর জিজ্ঞেস করুন। ওর নাম এই ছেড়ি। লোকটার কপালে 2 ভাঁজ পড়ল। মজা করছেন? আপনার সাথে আমার মজার সম্পর্ক? নামটা তো বলুন।
যার নাম তার কাছে জিজ্ঞেস করুন। এই মিস নীলজামা পরা, আপনার নাম কি? নীরা এবার মাথা উঁচু করে তাকালো। দুপুরে সেই লোককে দেখে চমকালো। চিনতে পেরেছেন? আরাধ্য জিজ্ঞাসা করলো। লোকটা জিজ্ঞাসা করলো, নাম কি আপনার? অনেক কিছুই করতে যাচ্ছি, নামটাও বলুন। পাশ থেকে আরু বলল, ওর নাম নীরা। এখন বলেন কি অনেক কিছু করতে চাচ্ছেন? আমার নাম শাহিদুল ইসলাম, এই রিসর্টের মালিক। তো তো কিছু না, এমনি পরিচয়টা দিলাম, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আপাতত আপনি অসুবিধা করছেন ভাই। সো করে নিন আপু। আর এই যে মিস, আমার নাম আর আমাকে ভুলবেন না কিন্তু। নীরা বিরক্ত হলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি চাইলে কারণ দেখতে পারি। নীরা চলে গেল। সাইদুল নীরার যাওয়ার পানে তাকিয়ে হাসল। আরাধ্য তা খেয়াল করল। লোকটা চলে যেতেই আরাধ্য আরুকে বলল, এই ছেলের মতলব ভালো না। নীরাকে কিভাবে যেন দেখছিল। নীরার সাথে সাথে থাকিস তো, শত্রু তো অভাব নেই আমাদের। রাত হতেই যে যার রুমে চলে গেল। পরের দিন সকালে, আজ বিকেলেই তারা ঢাকা চলে যাবে। সেই জন্য লাগেজগুলো সব গুছিয়ে রাখলো। দুপুরে খাওয়া শেষ করেই তারা রিসর্ট ছেড়ে বের হতে নিলে সাইদুল নামের লোকটা নিখিলকে ডেকে ওঠে। লোকটা নিখিলকে নিয়ে সাইডে গেল। বেশ অনেকক্ষণ কথাবার্তা বলে গম্ভীর মুখে ফিরল। কেউ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিল না। সারা রাস্তা কি যেন ভাবতে ভাবতে আসলো। ঢাকায় ফিরেই দুটো খবর শুনেছে আরাধ্যরা। এক হচ্ছে শ্রেয়া সাগর ছাড়া পেয়েছে, আর দুই হলো নীরার বিয়ে দিতে চাচ্ছে নিখিল। ছেলেকে এখনও কেউ জানে না। হুট করে একদিনের মাঝে এমন সিদ্ধান্ত দেখে আরাধ্যর কেমন একটা খটকা লাগলো। কি হয়েছে যে মেয়েকে বিয়ে দিতে চাইছে? আর কার সাথেই বা বিয়ের কথাবার্তা হচ্ছে? পরের দিন বিকেলে হসপিটালে যাওয়ার পথে রাস্তায় সাগর আর শ্রেয়াকে দেখতে পেল আরাধ্য। হা হা হি হি করতে করতে আইসক্রিম খাচ্ছে দুই বেহায়া ও নির্লজ্জগুলো। আরাধ্যর ইচ্ছে করলো পাশে থাকা ড্রেনে দুটোকে চোবাতে। আইসক্রিম কেন খাচ্ছে? কু খেতে পারে না বেয়াদবগুলো? খেতে গিয়ে গলায় আটকে গিয়ে মরতে পারে না? জীবন অতিষ্ঠ করে ফেলছে। আরাধ্যর এখন মনে হচ্ছে ডক্টর না হয়ে পুলিশ হতে। দুদিন পরপর এদের থানায় ধরে নিয়ে গিয়ে উত্তম মধ্যম দিত। বিভিন্ন কেসের ফেক মামলা ঢুকিয়ে দিত। শাকচুন্নি কোথাকার। ঢাকায় আসার 4 দিন পর নীরাকে পাত্রপক্ষ দেখতে আসলো। নিখিল সন্ধ্যা ও রাতের সকলকে দাওয়াত দিয়েছে। রাত বাদে সকলেই এসেছে। তবে পাত্রের জায়গায় সাইদুলকে দেখে চমকালো। এই ছেলেকে তো কক্সবাজারে দেখেছিল তারা। নিখিল সবার মুখের এক্সপ্রেশন দেখে ধীর স্থির হয়ে বলল, সাইদুল নীরাকে পছন্দ করে, আর আমি খোঁজ খবর নিয়েছি। রিসোর্টের মালিক তার উপরে বিজনেস করে। পরিবারের এক বাবা ছাড়া আর কেউ নেই। আরাধ্য সব শুনে বলল, তাই বলে মামা এত তাড়াতাড়ি নীরার বিয়ে দেবে? এত তাড়াতাড়ি কোথায়, এখন কাবিন করে রাখবে। নীরার পড়াশোনা শেষ হলে তারপর নিয়ে যাবে। আরও জিজ্ঞাসা করলো, নীরা রাজি আছে? নিয়ে যাবে বললো তো, রাজি আছে। আরও চলে আসলো নীরার রুমে। নীরা তখন আয়নার সামনে বসা, পরনে তার পিঙ্ক কালারের শাড়ি। আরও গিয়ে পাশে দাঁড়ালো। মুখে কোনো হাসি নেই নীরার। আরও কাঁধে হাত রেখে বলল, তুমি রাজি বিয়েতে? নীরা স্মিত হাসলো। জি আপু। মন থেকে? আলহামদুলিল্লাহ, চলো যাওয়া যাক তাহলে। আরও নীরাকে নিয়ে চলে গেল। বসার ঘরে সাইদুল আর তার বাবা বসে আছে। সাইদুলের বাবা শফিক কথা বলছে নিখিলের সাথে। ছেলের পছন্দের কথা শুনেই চলে এসেছে সে বিয়ে ঠিক করতে। নীরাকে তাদের বেশ পছন্দ হয়েছে। হাতে আংটি পরিয়ে তারিখ ঠিক করলো কাবিনের। সৈদুল মুগ্ধ হয়ে দেখল নীরাকে। আংটি পরানোর শেষে তাদের দুজনকে আলাদা কথা বলার জন্য পাঠানো হলো। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে নীরা, সৈদুল।
কারোর মুখে কথা নেই। সাইদুল নিজে থেকেই এই নীরবতা ভেঙে বলল, আজ আপনাকে চমৎকার লাগছে মিস নীরা। নীরা জবাব দিল, ধন্যবাদ। মন থেকে রাজি হয়েছেন তো? জি। ভেবে বলছেন তো? এখনো সময় আছে, ভেবে বলুন, সারা জীবনের ব্যাপার। আচ্ছা বেশ, তাহলে বিয়েটা আপনার মেডিকেল পড়া শেষ হলেই করছি। বলুন তাহলে যাওয়া যাক। আগামী 1 সপ্তাহ পর কাবিনের তারিখ ঠিক করা হলো। বিকেল গড়াতেই আরুরা চলে আসলো নিজেদের বাসায়। আরাধ্য আসেনি, সেও বাড়ি থেকে সোজা হসপিটালে চলে গেছে। রাত 10টার দিকে খবর আসলো শ্রেয়ার স্বামী ইন্তেকাল করেছে। এতদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, রাত 9টা 15তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লোকটার মৃত্যুর খবর শুনে সবাই ইন্না লিল্লাহ পড়লেন। আরুর আজকাল বাড়িতে একাই কাটে শাশুড়ির সাথে। অনার্স শেষ হয়েছে কয়েক মাস আগেই, এখন মাস্টার্সে ভর্তি হবে। আরু ভাবছে মাস্টার্সটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করবে। আজ আরাধ্য ফিরলে তাকে জানাবে। আরাধ্য দুপুরে বাড়ি আসলে আরু জানায় আরাধ্যর কোনো আপত্তি নেই। এদিকে নীরার আকদেরও সময় হয়ে এসেছে, শপিং করা বাকি। অথচ আরাধ্যর হসপিটালে ভীষণ চাপ। আর আরাধ্য তার ক্রেডিট কার্ড আরুর হাতে দিয়ে বলল, মায়ের সাথে গিয়ে শপিং করে নিস। বিকেলের পর সন্ধ্যা আরু বসুন্ধরা থেকে নিজেদের জন্য শপিং করে নেয়। নীরার আকদের সব শপিং টপিং শহীদুলদের পক্ষ থেকে পাঠানো হয়েছে। বিছানায় রাখা সব। নীরা নির্নিমেষ চোখে তাকিয়ে দেখল তা। জীবন কি অদ্ভুত, তাই না? যারে চাওয়া হলো তাকে পাওয়া হলো না, আর যাকে চাইল না সে জীবনে নিজ থেকে বিনা আমন্ত্রণে চলে আসলো। নীরা লাল শাড়িটা পরে রেডি হয়ে নিল। আয়নায় শেষবার নিজেকে দেখে নিল। সুন্দর লাগছে তাকে সাধারণ সাজে। আর পার্পল কালারের 3 পিস পরেছে। আরাধ্য পরেছে ব্ল্যাক টি শার্টটা, আরাধ্য পরেছে ব্ল্যাক শার্ট প্যান্ট। কিছুটা অস্বস্তি লাগছে আরুর। খাবার খাওয়ার সময় বেশি খেতে পারেনি, আর বেয়াদব আরাধ্য ঠেসে ঠেসে খাবার দিয়েছিল। ইচ্ছে করছিল সবগুলো খাবার আরাধ্যর মুখে ঠুসে দিতে আরুর, কিন্তু পারেনি। কয়েক লোকমা খেয়েই উঠে এসেছে। সাইদুল আর নীরাকে পাশাপাশি বসিয়ে শুভ কাজটা সেরে ফেলা হলো। নীরার বুক ধুকপুক করছিল। নতুন এক অধ্যায়ে জীবনে পা রাখলো তারা আজ। সবাই দোয়া করলো যেন তারা সুখে থাকে। নীরার আকদের 1.5 সপ্তাহ পর থেকেই আরও শরীরটা আবার খারাপের দিকে চলে গেল। ঠিক মতন খায় না, বমি বমি ভাব, একটুতেই হাঁপিয়ে যায়, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। সন্ধ্যা আরুর এমন অবস্থা দেখে চিন্তায় পড়ে গেল। আবার কালোজাতি করেনি তো শ্রেয়া? সন্ধ্যা আরাধ্যকে খবর জানালো আরুর অবস্থা ভালো না, আগের মতন হয়ে গেছে। আরাধ্য ভ্রু কুচকালো সেই কথা শুনে। মাসি আবার সাহস করবে কালো জাদু করার? ভরসা নেই, করতেও পারে। আরাধ্য চলে আসলো বাসায়। রুমে ঢুকে দেখলো আরু ওয়াশরুম থেকে বের হচ্ছে। আরাধ্য খাটের উপরে বসে বলল, কিরে, শুনলাম বমি টমি করে বলে উল্টিয়ে ফেলেছিস সব। মাসি আবার কালা জাদু টাদু করলো নাকি? আরাধ্যর কথা শুনে আরু অসুস্থ শরীর নিয়ে বিছানায় বসলো। গিয়ে জিজ্ঞেস করুন আপনার মাসিকে, তার কোন পাকা ধানে আমি মহিষ চড়াইছিলাম। তার তো ক্ষেত নাই, পাকা ধান কি করে লাগাবে? সুইমিং পুলে লাগাইছিল, হয়েছে এবার। আরাধ্য পাশে বসলো। আরুর হাত ধরে বলল, কি সমস্যা তোর বল আমায়? বমি টমি করবি না, চল আবার কবিরাজের কাছে নিয়ে যাই। তার কোনো দরকার নেই। কেন? কালো জাদুর প্রভাব অনেক। সত্যি যদি মাসি করে তখন? করেনি কালো জাদু। তুই এত শিওর কি করে? অমনি। তাহলে একদম বমি টমি করবি না। গ্যাস উঠলে গ্যাসের ওষুধ খা। এভাবে বমি করতে থাকলে লোকজন ভাববে আমি বাপ হতে যাচ্ছি। কেউ তো দেখবে না বউ আমার গ্যাসের জন্য বমি করছে। আরু আরাধ্যর কথাটা শুনেই পাশ থেকে কাঙ্ক্ষিত এক বস্তু আরাধ্যর সামনে মেলে ধরল। আরাধ্য ভ্রু কুচকালো। প্রেগনেন্সি কিট আসলো কোত্থেকে? এর উপর আবার 2টো লাল দাগও দেখছে। কিন্তু কিভাবে কি হলো? সে তো যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছিল। কিভাবে হলো এটা?
আপনি ছাড়া আর কে জানবে কিভাবে হলো? আপনিই তো করেছেন। বিশ্বাস হচ্ছে না মইন, আমি বাপ হচ্ছি। হাউ ইজ দিস পসিবল? আমি তো সতর্ক ছিলাম। ছিলেন না কি? তোকেই তো মানুষ করতে পারলাম না, বাচ্চা কি পারবো আমি মানুষ করতে? আশ্চর্য, আমাকে মানুষ করতে পারেননি মানে? আপনি কি মানুষ? আমি কি মানুষ নই? গরু ছাগল আমি? না, সেটা মিন করিনি। আমি স্পষ্ট দেখলাম এটাই মিন করেছেন আপনি। আচ্ছা রাগ করিস না, কাউকে বলেছি সেটা? না। আমি এখন মুখ দেখাবো কি করে লোকজনের সামনে? হোয়াট? মুখ দেখাবেন কি করে মানে? লোকজন ভাববে আমাদের ইয়ে হয়ে গেছে। আরও পাশ থেকে বালিশ নিয়ে আরাধ্যর মুখে ছুঁড়ে দিয়ে বলল, আপনাকে আমি ছাদ থেকে ফেলে দিব বলে রাখলাম ফাজলামো করলে। আপনি খুশি হননি? আরাধ্য উঠে দাঁড়ালো। খুশি হয়নি মানে? এই দেখ, খুশি ঠেলায় আমার কান্না পাচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মা আম্মা তুমি দাদি হতে যাচ্ছ, শুনছো? মিষ্টি আনতে বলো বাবাকে, আমি বাবা হতে যাচ্ছি। ছেলের আওয়াজ শুনে সন্ধ্যা চলে আসলো। কি বলছিলি? ঠিক মতো শুনতে পাইনি। আরাধ্য মাকে এক হাত দিয়ে জড়িয়ে বলল, তুমি দাদি হচ্ছ, বাবা দাদা হচ্ছে। সন্ধ্যা ভ্রু কুচকালো। সত্যি? আরও উপর নিচ মাথা নাড়ালো। সন্ধ্যা আরুর গালে কপালে চুমু খেলো। এই সুখবরটা সবাইকে জানাতে হবে। সেদিনের সেই সন্ধ্যা এখন দাদিও হতে যাচ্ছে। বিকেলে রাত মিষ্টি ফলমূল নিয়ে আসলো ভাইয়ের বাড়ি। খবরটা শোনার পর থেকে আরুকে যেই দেখছে সেই আদর করে যাচ্ছে। কণার তো বিশ্বাসই হচ্ছে না সেই ছোট্ট আরু আজ মা হতে যাচ্ছে। কণা তো বলেই বসেছে মেয়েকে তার কাছে রাখবে কটা মাস। সে কথা শুনে তো আরাধ্যর চোখ মুখ শক্ত হয়ে এসেছিল। তার বউ আর উনি নিয়ে যাবে তার বাড়ি। বউ ছাড়া ঘুম হয় পুরুষ মানুষের? বউ নিয়ে যাবেন, নো সমস্যা, তবে রাত হলে দিয়ে যাবেন মেয়েকে। আপনার মেয়েকে ছাড়া আমার ঘুম হয় না। পরে দেখা যাবে প্রতিটা রাত আমার নির্ঘুমে ছটফট করতে করতে কাটছে। আরও পারছে না আরাধ্যর ঠোঁটটা সেলাই করে দিতে। আয়ুষ তো বোনের বাচ্চা হবে বলে সেই খুশি। নাম ঠিক করাও শেষ। মেয়ে হলে নাম রাখবে রুষা, আর ছেলে হলে রাখবে রুশ। আয়ুষের এমন অদ্ভুত নাম শুনে আরাধ্য আয়ুষের মাথায় চাটি মেরে বলল, বাচ্চা আমার নামও রাখবো আমি। তোর যখন বাচ্চা হবে তখন তুই তোর নামের সাথে নাম মিলিয়ে রুশ, রাশিয়া যা পারিস রাখিস, নো প্রবলেম, ইনশাল্লাহ। সন্ধ্যার পর কণা মেয়েকে কয়েকটা দিনের জন্য রাখতে চাইল। আরাধ্য জিজ্ঞাসা করল, কতদিনের জন্য চাচি? 4-5 দিন। আরাধ্য বসা থেকে উঠে চলে গেল। কণা চুপসে গেল। রেগে টেগে গেল নাকি আরাধ্য? মিনিট 5 পর আরাধ্য আসলো, হাতে তার লাগেজ। আরও সেটা দেখে বলল, লাগেজ এনেছেন কেন? একেবারে দিয়ে দিচ্ছেন নাকি আমায়? আরাধ্য লাগেজটা গাড়িতে রেখে ভেতরে এসে বলল, চলুন চাচা চাচি যাওয়া যাক। সন্ধ্যা জিজ্ঞাসা করল, যাওয়া যাক। আরও যতদিন ও বাড়িতে থাকবে আমিও ততদিন ও বাড়িতেই থাকবো। চাচি কোনো সমস্যা আছে এতে? না না, সমস্যা কেন থাকতে যাবে? তাহলে চলুন। আয়ুষ আরাধ্যর এমন কার্যকলাপ দেখে ভ্রু কুচকে বলল, মরে যাই তোমার নাটক দেখে ব্রো। আপুকে কি অযত্নে রাখতাম নাকি যে আপুর লেজ ধরে যাচ্ছ? আরাধ্য চাটি মারল। তোর সমস্যা কি? তোর জেলাস হয় নাকি? জেলাস হলে বিয়ে করে ফেল যা। তো দাও বিয়ে, না করেছে কি? আমি করেছি নাকি? হালা লুচ্চা শালা, এই বয়সে বিয়ে করতে চাস? শাট আপ তুমি লুচু। আই এম এ গুড বয়। তোমার ছেলে মেয়ে হলে না আমার ছেলে মেয়েকে দিয়ে ছ্যাঁকা খাওয়াবো। বলবো, এই বাচ্চা যা ব্রোয়ের বাচ্চাকে ছ্যাঁকা দিয়ে আয়। তোর এই আশায় এক বালতি জল ঢেলে দিলাম, যা। এই আরও চল তো। আরাধ্য চলে গেল আরুকে নিয়ে। সারা রাস্তা স্লো গতিতে গাড়ি চালিয়ে এসেছে আরাধ্য। কণাদের বাড়িতে এসে আরাধ্য আরুকে নিয়ে আরুর রুমে আসে। আয়ুষ এবার বিপাকে পড়ল। বোনের রুমটা তো সে নিজে নিয়েছিল। এখন আবার তার সেই রুমে ঘুমোতে হবে। আজকেও কি আয়ুষ বলবে ব্রোয়ের সাথে ঘুমাবে? না বাবা, আজ বললে তার ব্রো তাকে ব্যালকনি থেকে নিচে ফেলে দেবে। আরাধ্য আরুকে জিজ্ঞেস করলো, কিছু খাবি? না। তাহলে ঘুমিয়ে পড়। না। তাহলে কি করতে চাস?
রাত জাগবো আজ। আরাধ্যর চোখ জ্বলে উঠল খুশিতে। বিছানায় লাফিয়ে এসে আরুর দিকে ঝুঁকে বলল, আই হ্যাভ নো সমস্যা, সারা রাত জাগতে পারবো। আরু আরাধ্যকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, সব সময় খালি নেগেটিভ চিন্তা ভাবনা আপনার। আমি ছাদ দেখবো, আকাশ দেখবো আজ। ওসব না দেখে আমাকে দেখ সারা রাত, ট্রাস্ট মি, বেশি এনজয় হবে। আরু বালিশ ছুঁড়ে দিল। বসা থেকে দাঁড়িয়ে বলল, আপনি দেখুন আপনার নিজেকে, আমি ছাদে গেলাম। আরাধ্য আরুর হাত টেনে ধরল। আরু কিছু বোঝার আগেই আরুকে পাঁজা কোলে নিল। আরু চোখ মুখ খিঁচে ধরে বলল, একদম না বলে রাখলাম, একদম না বলে রাখলাম। নামান আমাকে, ভালো হবে না বলে রাখছি। আরাধ্য আরুকে নিয়ে ছাদে আসলো। দোলনায় বসে বউকে সেভাবেই ধরে কোলে বসালো। তারপর গলায় ঠোঁট ছুঁইয়ে বলল, দেখ আকাশ, চাঁদ আর শহর। আরু চোখ মেলে তাকালো। চাঁদটা অর্ধেক হয়ে উঠেছে। আরু দেখল তাদের, আর চোখে অনুভব করলো আরাধ্য তাকে এক ধ্যানে দেখেই চলেছে। সেই জন্য বা হাত দিয়ে আরাধ্যর মুখ ঢেকে দিয়ে বলল, এদিকে কি দেখছেন? চাঁদ দেখুন। আরাধ্য আরুর হাত সরিয়ে দিয়ে বলল, চাঁদই তো দেখছি। চাঁদ আমার পানে, চাঁদ আমার পানে না, আকাশ পানে। আমার ব্যক্তিগত চাঁদ তোর মাঝেই আছে, আমার ব্যক্তিগত চাঁদ তুই। এই পৃথিবীর চাঁদ দেখে আমি কি করব? প্রেগনেন্সির 6 মাস হলো আরুর। আরাধ্য তো যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালের কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করে বাসায়। নাইট শিফট খুব কম করে। একমাত্র ইমার্জেন্সি হলে, অন্য ডাক্তার না থাকলে তখন আরাধ্য চলে যায়। আজও একটা ইমার্জেন্সি থাকায় আরাধ্য এখনও বাড়ি ফেরেনি। দেয়াল ঘড়িতে টিকটিক শব্দ তুলে সময় দাঁড়িয়েছে 1টার ঘরে। অথচ আরুর চোখে বিন্দু মাত্র ঘুম নেই। ঘুম আসছে না। প্রেগনেন্সিটা বেশ প্যারা দেয় আরুকে। ঠিক মতন খেতে পারে না, ঘুমাতে পারে না, বেশিক্ষণ শুয়ে থাকতেও পারে না, হাঁটতে পারে না, বসে থাকতে পারে না, সব কিছুতেই হাঁপিয়ে যায়। পেট খানিকটা উঁচু হয়েছে। সালোয়ার কামিজ রেখে এখন ম্যাক্সি পরে আরু। শুয়ে থেকে পিঠ লেগে আসায় উঠে বসল। পাশে টেবিল থেকে ল্যাম্পটা জ্বালাতেই নরম আলোয় রুমটা ঝলমল করে উঠল। শান্ত অথচ বিষণ্ণ আলোয় তার মুখটা যেন একটু বেশি ফ্যাকাশে লাগলো আয়নায়। ম্যাক্সির হাতা গটিয়ে পেটের উপর হাত রাখে আরু। ওর ভেতরে যে ছোট্ট একটা প্রাণ নড়াচড়া করছে, সেই অনুভূতি অদ্ভুত এক শিহরণ জাগায় বুকে। কিন্তু এই অস্থির রাতে আরাধ্যর অনুপস্থিতিতে একটুখানি ভয়, একটুখানি কান্না আর অনেকখানি অভাব বোধ হচ্ছে আরুর। সামনে রাখা ওয়াটার বোতলটা নিয়ে ঠক ঠক করে কয়েক চুমুক দিল। তারপর ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে গেল। পর্দা সরিয়ে বাইরের আধার দেখে। হঠাৎ কেমন যেন মনে হলো আরাধ্যর ছায়া দেখা যাচ্ছে নিচের গেটের পাশে। আরু ভালো করে তাকিয়ে দেখল, না, ভ্রম ছিল তার এটা। আরু দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ঠিক তখনই ফোনটা টুন করে বেজে ওঠে। আসতে আর সামান্য একটু দেরি হবে, পেশেন্ট স্টেবল না, জানি ঘুমোস নিয়ে, ঘুমিয়ে পড় লক্ষ্মীটি। আরু মেসেজটা পড়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখ দুটো অশ্রু ভেজা হলেও ঠোঁটে একটুখানি হাসি এসে বসে। ভালোবাসার মানুষটা রাত জেগে প্রাণপণ যুদ্ধ করছে কারো জীবনের জন্য। সেই ভালোবাসা কি আর অভাববোধে ভরে থাকে? বিছানায় ফিরে এসে ধীরে ধীরে পেটের উপর হাত রেখে ফিসফিস করে বলে, আমার জান বাচ্চাটা, বাবা চলে আসবে, আমাদের এখন ঘুমানো উচিত। চোখ বন্ধ করতেই বুকের ভেতরটা আলতো করে স্পন্দিত হয়। কোলের ভেতর জীবন, চোখের কোণে আশ্রয়, আর বুকের গভীরে শুধুই অপেক্ষা। ঘুম আসে না, তবু চোখ বন্ধ করে শুয়ে থাকে আরু। মাথার নিচে বালিশ, পাশে রাখা আরাধ্যর চাদরটা টেনে নেয় নিজের বুকে। সেই পরিচিত ঘ্রাণে খানিকটা প্রশান্তি নামে হৃদয়ের গভীরে। বাইরে কোথাও কুকুরের ডাক, হালকা ঠান্ডা বাতাসে জানলার পর্দা দুলে ওঠে। মুহূর্তের জন্য যেন মনে হলো আরুর। আরাধ্য দরজা ঠেলে ঢুকলো না, না, ও আসেনি। তবু এই অপেক্ষায় এক নিজস্ব সৌন্দর্য আছে। আচমকা পেটের ভিতর এক টুকরো নড়াচড়া অনুভব করলো আরু। চোখ বড় হয়ে গেল তার।
হাত দিয়ে আলতোভাবে স্পর্শ করে পেটটাকে, আবার নড়ল। এই প্রথমবার এত স্পষ্ট করে টের পেল আরু। আনন্দ আর বিস্ময়ে চোখে জল এসে গেল তার। ইস, এই মুহূর্তটায় আরাধ্য থাকলে কতই না ভালো হতো। ঠিক তখনই গেটের বাইরে গাড়ির শব্দ। এক মুহূর্ত থেমে যায় পৃথিবী পুরো তার। আরও দম বন্ধ করে শোনে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ। দরজা খুলে আরাধ্য প্রবেশ করে রুমে। আরুকে বিছানায় বসে থাকতে দেখে শান্ত গলায় আরু বলে উঠল ডেকে। আওয়াজটা এত শান্ত, এতটা আপন, এতটা আশ্বাসবাহী যে আরু ছুটে যেতে বাধ্য হয়। আরাধ্য সাদা অ্যাপ্রন আর টেলিস্কোপটা টেবিলে রেখে ক্লান্ত শরীর নিয়ে এগিয়ে আসলো আরুর কাছে। বিছানায় না বসে ক্লান্ত ভঙ্গিতে ফ্লোরে বসে জিজ্ঞাসা করলো, ঘুমাতে বলেছিলাম তো। আরু আরাধ্যর এলোমেলো চুলে হাত বুলিয়ে বলল, ঘুম আসছিল না তো। না আসলে ঘুমাবো কি করে? আরাধ্য এগিয়ে আরুর কপালে একটা আলতো চুমু দিয়ে বলল, ডিস্টার্ব করছে আমার মাটা? আরু হাসে পেটের দিকে তাকিয়ে বলে, পেটে আসার পর থেকে তো ডিস্টার্বই করে চলছে। আরাধ্য নিচু হয়ে পেটের উপর কান রাখে। এক টুকরো মুহূর্তে যেন সব কিছু থেমে যায়। সারাদিনের ক্লান্তি যেন এখানে এসে বিলীন হয়ে যায়। আম্মুকে কষ্ট দেয় না মা, তুমি না গুড গার্ল। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার নিয়ে আসছি। আরাধ্য বাধা দেয়, বসা থেকে উঠে বলে, তোর কিছু করতে হবে না, আমি ফ্রেশ হয়ে নিয়ে আসবো। খেয়েছিস তুই রাতে? আরও জবাব দিল না। আরাধ্য বেশ বুঝলো মেয়েটা অপেক্ষা করছিল। তার মানে মেডিসিনও খাওয়া হয়নি, তাই তো? আমাকে জ্বালিয়ে মারবি দেখছি তুই আরু। আরাধ্য চট জলদি কোনো রকমে ফ্রেশ হয়ে নিচে গিয়ে প্লেটে খাবার বেড়ে আনে। আরুকে আগে খাইয়ে দিয়ে তারপর নিজে খেয়ে আরুকে মেডিসিন খাইয়ে দেয়। আরুকে শুয়ে চাদর টেনে দিতে গেলে পাশে নিজের শীতের চাদরটা দেখে তপ্ত শ্বাস ফেলে। চাদরটা আলমারিতে রেখে বলল, আমি যদি পারতাম তাহলে তোকে আমার বুক কেটে সেই বুকের ভেতর ভরে হসপিটালে নিয়ে যেতাম। সারাদিন আমার উষ্ণতার ছোঁয়া পেতিস। তাই করুন না, না করেছে কে? আমার জন্য তো ভালোই হয়। হ্যাঁ, সেটাই করতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখছি না। বিয়ে করবে না বলা মেয়েটা আজকাল একটু বেশি মাতলামো করে বিয়ে করতে না চাওয়া স্বামীকে নিয়ে। সেটাই কি হওয়ার নয়? আরাধ্য শুতে শুতে আরুকে টেনে বুকের মাঝে এনে চেপে ধরল, বলল, নে এখন ঘুম আসবে এখন। আরু মুচকি হাসল। আরাধ্যকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পরেই আরু ঘুমে তলিয়ে গেল। আরাধ্যর ঘুম আসলো না। আরুর প্রেগনেন্সির পর থেকেই আরাধ্যর চোখে ঘুম কমই আসে। অজানা কারণে বুক সব সময় কাঁপে। মনে হয় সামনে কোনো বড় বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। কিন্তু কিসের সেই বিপদ? রাতটা আরাধ্য নির্ঘুমেই কাটালো। সকাল হতেই বিছানা ছেড়ে উঠে বাগানে যায় টাটকা ফল ছিঁড়তে গাছ থেকে। বাগানে আরাধ্য ফলের গাছের চারা কিনে এনে লাগিয়েছিল ফল সমেত। কমলা, পেঁপে, আম, লিচু এই গাছগুলো থেকে ফল ছিঁড়ে ধুয়ে ছুলে সাথে এক গ্লাস দুধ নিয়ে রুমে আসে প্লেটে ফল সাজিয়ে। টেবিলের উপর প্লেট রেখে আরুকে ডেকে তোলে। আরু আড়মোড়া ভেঙে উঠে বসে। আরাধ্য ধরে নিয়ে ওয়াশরুমে যায়। আরুকে ভেতর থেকে দরজা লাগাতে মনে করেছে আরাধ্য ওয়াশরুমে যাওয়ার পর। কারণ যদি স্লিপ কেটে পড়ে টরে যায় তখন উদ্ধার করবে কি করে? জাস্ট দরজাটা চাপিয়ে আরু ফ্রেশ হয়ে আসলো। আরাধ্য দরজার বাইরেই দাঁড়িয়েছিল। আরুর হতেই আরুকে ধরে নিয়ে আসলো। রোজ সকালে এইসব খেতে আরুর একটুও ভালো লাগে না, কিন্তু আরাধ্য তো আরাধ্যই, কোনো কথা শোনে না। আর তার কথা তার মেয়ে যেন সুস্থতার সহিত পৃথিবীতে আসে। এখনও আলট্রাও করেনি আরু, কিন্তু আরাধ্য শুদ্ধ মেয়ে করে। আরাধ্য আরুকে খাইয়ে দিয়ে নিজেও তৈরি হতে লাগলো হসপিটালের জন্য। আরু বিছানায় বসে পা দোলাতে দোলাতে আরাধ্য দিকে গভীর দৃষ্টি তাক করল। বেটায় দিনকে দিন আরও সুন্দর হতে যাচ্ছে আর আরও মহিলা হতে যাচ্ছে। মন খারাপ হয়ে গেল। আরাধ্য আয়নার দিকে তাকিয়ে দেখল আরুর মন খারাপ,
দেখে জিজ্ঞাসা করলো, কি হলো তোর আবার? কিছু না। আরাধ্য আর ঘাটল না। অ্যাপ্রনটা হাতে নিয়ে চলে যেতে নিলে আরও পেছন থেকে ডেকে বলে, আরাধ্য শুনুন। আরাধ্য দাঁড়িয়ে গিয়ে বলল, বল, শুনছি। আমাকে কতটা ভালোবাসেন? কপালে 2 ভাঁজ পড়ল আরাধ্যর। হঠাৎ এই প্রশ্ন যে? মুড সুইং হয়েছে সেজন্য এমন প্রশ্ন। বলুন না, কি বলবো? কতটা ভালোবাসেন আমায়? আরাধ্য এগিয়ে এসে বলল, আমার ভালোবাসার পরিমাপ জানতে চাস? এখন বলুন না। বাসি না ভালো। জানতাম এটাই বলবেন। পুরান হয়ে গেছি তো এখন, নতুন কাউকে পাইছেন? আবার বলছেন? আপনি ভীষণ অসভ্য। আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল, আজ জানলি? অনেক আগেই জেনেছি। এখন বলুন না কতটা ভালোবাসেন। আরাধ্য টেনে আনলো আরুকে। উঁচু পেটের উপর হাত রেখে বলল, পেটে একটা আসার পরও জিজ্ঞেস করছিস কতটা ভালোবাসি? ভালো না বাসলে পেটে এটা আসতো? আরু বোকা চাহনি দিয়ে বলল, ভালো না বাসলে কি পেটে এটা আসে নাকি? আসে তো। তাহলে? তাহলে তোর মাথা নিচে চল, মায়ের সাথে থাক। আরাধ্য আরুকে নিচে নিয়ে আসলো। সোফায় বসেছিল আয়ুষ, সন্ধ্যা। অবাধ্য আয়ুষকে দেখে এগিয়ে এসে গাল টেনে জিজ্ঞাসা করলো, কিরে নটাঙ্কিবাজ, কি খবর তোর? স্কুলে না গিয়ে এখানে যে? আয়ুষ গাল থেকে আরাধ্যর হাত সরিয়ে দিয়ে বলল, ডোন্ট টাচ মাই গার্ল ব্রো। কেন, গালে কি সোনা বাঁধাই করে এসেছিস নাকি যে ধরলে খুলে পড়ে যাবে? ডায়মন্ড বাঁধিয়ে নিয়ে এসেছি। ইওর কোনো সমস্যা? নো সমস্যা আমার। আমি আমার বোন আর আমার ভাগ্নাকে দেখতে এসেছি। আরাধ্য আয়ুষের কান টেনে বলল, শ্বশুরের বেটা শালা ভাগ্না বলিস কেন? বল ভাগ্নি, আমার মেয়ে হবে। তুমি বললেই হলো নাকি? থামবি তোরা? একটা হলেই হলো। আর আরাধ্য, হসপিটালে যা দেরি হয়ে যাচ্ছে না? ব্রো, আমিও যাব তোমার সাথে। কথাটা বলে ব্যাগ থেকে আইসক্রিম বের করে আরুর হাতে দিয়ে বলল। আরু অযথার দিকে তাকালো, আইসক্রিম দেখিয়ে বলল, এটাকে বলে ভালোবাসা। আয়ুষ, তোর জন্য দোয়া করে দিলাম। সবচেয়ে সুন্দর বউ যেন তোর হয়। আয়ুষ লজ্জা পাওয়ার ভান করে বলল, হ্যাঁ, সেটা তো তোর ননদ। আরাধ্য আয়ুষের হাত টেনে বাইরে নিয়ে আসলো। আর একটু থাকলেই আবার শুরু হয়ে যেত প্রেমের মহাকাব্য। এভাবে কেন টেনে আনলে? তাহলে কি তোর মতন মোটুকে কোলে করে নিয়ে আসতাম? একদম মোটু বলবে না আমায়। গাড়িতে ওঠ, তা না হলে কিন্তু তোকে রেখেই চলে যাব। উঠছি তো। আয়ুষ উঠে দাঁড়ালো। আয়ুষ উঠে বসলো। আরাধ্য আয়ুষকে স্কুলে পৌঁছে নিজেও হসপিটালে চলে গেল। বিকেলের দিকে শরীফা আর কুনাল আসে আয়ুকে দেখতে। বসার ঘরে তারা 3 জন গল্প করে। কুনাল সন্ধ্যাকে জিজ্ঞেস করে আরশি কোথায় আছে। আরশি রুমে আছে জেনে রুমে চলে আসে। আরশি টেবিলে বসে ড্রয়িং করছিল। কুনাল এসে পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো। আরশি এবার তাকালো, কিছু বলল না। কুনাল ফের জিজ্ঞাসা করলো। আরশি ছোট্ট করে জবাব দিল, ভালো। আরশি চুপচাপ ড্রয়িং করতে করতে জবাব দিল, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। কুনাল আর কিছুক্ষণ চুপচাপ থাকলো। তারপর ফের বলল, কোথাও না। ইউ ক্যান লিভ মাই রুম প্লিজ। আমি ডিস্টার্ব ফিল করছি। সন্ধ্যার পর আরশি নিজ থেকে বলল সে চাচার বাসায় যেতে চায়। আশার পৌঁছে দিয়ে আসলো। আয়ুষ তো অবাকের চরম পর্যায়ে, তার চোখকে বিশ্বাস হচ্ছে না। হাতে চিমটি কেটে পরখ করে নিল। আরশি কি না আজ এখানে থাকবে? ও মাই গড! আয়ুষের তো খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছা করছে। আয়ুষ আরশির পাশে বসে খুশির সহিত বলল, I can't believe আরশি, you come to my house. Oh my god, क्या ये ड्रीम नहीं तो? পাশ থেকে কণা আয়ুষের মাথায় চাটি মেরে বলল, গাধা, ভুলভাল ইংরেজি সাথে আবার হিন্দি মেরে দিচ্ছিস, ভালো হবি না। উফ মা, আমার এই ইংরেজি ভালো। শুদ্ধভাবে বলতে গেলে ওয়ার্ড খুঁজতে হয়, সেন্টেন্স মিলাতে হয়। আমি কি বাইরে নাকি যে শুদ্ধ ইংরেজিতে বলতে হবে? কণা রান্নাঘরে গেল তরকারি নামাতে। আয়ুষ ভ্রু কুঁচকে আরশিকে জিজ্ঞাসা করল,
আচ্ছা, তুমি হঠাৎ আমাদের বাসায় আজ আসলে কেন? হোয়াট ইওর ইন্টেনশন? বাবাকে ফোন করে আসতে বলো, আমি চলে যাব। এই না না, আমি জাস্ট জোক মেরেছি। ইউ স্টে মাই হাউস প্লিজ। রাতে ডিনার সেরে প্রায় মধ্যরাত অবধি তারা গল্প করলো কণার রুমে। তারপর আরশিকে নিজেদের সাথে নিয়ে ঘুমালো কণা। বেচারা আয়ুষ জাগা পেল না, তাকে তার বোনের রুমে গিয়ে ঘুমাতে হলো। পরন্ত এক বিকেলে আরু তার 8 মাসের উঁচু পেট নিয়ে মাঠে হাঁটতে এসেছে আরাধ্যর সাথে। আরাধ্যর আজ ডিউটি নেই হসপিটালে, সেজন্য আরাধ্য ভাবল আরুকে নিয়ে বাহিরে একটু হেঁটে আসা যাক। তাছাড়া সারা দিন মেয়েটা রুমের ভেতরেই বন্দি হয়ে থাকে। মাঠে এসেও বিপদে পড়ল আরাধ্য আরুকে নিয়ে। মাঠের এক প্রান্তে আইসক্রিমের ভ্যান দেখে বায়না করছে সে আইসক্রিম খাবে। আরাধ্য কড়া গলায় মানা করে দিয়েছে, কিন্তু আরু মানতে নারাজ। সে খাবেই। আরাধ্যর হাত ঝাঁকিয়ে বায়না করে ছোট বাচ্চাদের মতন করে সে বলছে, দেন না একটা আইসক্রিম কিনে। একটাই তো চেয়েছি। আচ্ছা যান, অর্ধেক খাবো, তবুও কিনে দেন না। আরাধ্য হাত ছাড়িয়ে নিয়ে বুকে হাত গুজে বলল, না দিব না, ঠান্ডা লাগবে। আহা, একটা আইসক্রিম খেলে কোনো ঠান্ডা লাগবে না আমার। আরাধ্য 2 হাত বুক থেকে নামিয়ে এবার কোমরে দিয়ে বলল, তো ঠান্ডা লাগার কথা কে বলছে? তুই খেলে আমার বাচ্চার ঠান্ডা লাগবে। আমার বাচ্চা নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। আরও রাগ হলো, তর্জনী তুলে রেগে বলল, এই বাচ্চাটা কার? এই বাচ্চা কার পেটে? আপনার নাকি আমার? আমার পেটে বাচ্চা, ওর ভালো মন্দ আপনি বেশি বুঝবেন আমার থেকে? কখনোই না। ওর মা হয়ে আমি বলছি ও আইসক্রিম খেতে চাইছে, আপনি দিচ্ছেন না দেখে আমার নাড়ি ভুড়ি খামচিয়ে ধরছে। তাড়াতাড়ি দিন তো কিনে। তুই মা হলে আমি ওর বাপ, তার উপর একজন ডক্টর। তোর থেকে বেশি নলেজ আমার। তাই নো আইসক্রিম। বাচ্চা ডেলিভারি করে পৃথিবীতে ল্যান্ড করবে, তারপর আইসক্রিম কিনে দেবো বক্স ধরে। আশ্চর্য, যদি মরে যাই বাচ্চা ল্যান্ড করতে গিয়ে তখন? আরাধ্য আরুর ঘাড় ধরে আইসক্রিমের ভ্যানের কাছে নিয়ে যেতে যেতে বলল, তোর কবরের সামনে রেখে আসবো আইসক্রিম, শুয়ে শুয়ে খাবি তখন হারামি। এই মামা, একটা কোন দেন তো। দোকানদার কোন আইসক্রিম দিলে আরাধ্য সেটা আরুর হাতে দিয়ে টাকা পে করে। আরু আইসক্রিম হাতে পেয়েই খাওয়া শুরু করে দেয়। আহা, কি টেস্ট আইসক্রিমের! সেই টেস্ট, তাই না? হ্যাঁ, সেই টেস্ট। এর থেকে ফলমূল খেতি কাঁথা কাজে আসতো। সকাল বিকেল খাই তো ফলমূল। হয়েছে, কত খাস জানি তো। চল বেঞ্চে গিয়ে বসবি। আরাধ্য আরুর হাত ধরে বসলো বেঞ্চে। মাঠে ছোট ছোট বাচ্চাগুলো খেলছে। আরু খেতে খেতে সেই বাচ্চাদের লাফালাফি দেখে হাসতে লাগলো। আরাধ্যর কাঁধে মাথা ঠেকিয়ে বলল, আমাদের বাবুটা বড় হলে সেও এভাবে মাঠে দৌড়াদৌড়ি করে খেলবে, আর আমি আপনি এভাবেই বেঞ্চে বসে মুগ্ধ হয়ে ওর খেলা দেখব। আরাধ্য আরুর মাথায় গাল ঠেকিয়ে বলল, ইনশাআল্লাহ। আরু চোখ বুজে ফেলল। দূর থেকে মাগরিবের আজান ভেসে আসায় আরুকে নিয়ে বাড়ি চলে আসলো। রাত তখন প্রায় 11টা। চারদিক নিস্তব্ধ, কোলাহলহীন। জানালার কাছে কাছে হালকা শিশির চপতে শুরু করেছে। নরম ঠান্ডা হাওয়ার পরশে পুরো বাড়িটার ভেতরটাও কেমন একটা নীরবতা মেখে আছে। রাতের খাবার শেষে আরু ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। 8 মাসের বিশাল পেট নিয়ে হাঁটা এখন তার কাছে একটা যুদ্ধের মতো। তবুও বারান্দায় না এসে যেন আর থাকা যায় না। চাঁদটা আজ ঠিক মাথার ওপরে, নিঃশব্দে আলো ঢালছে পুরো উঠোন জুড়ে। চারদিক স্নিগ্ধ, আকাশ পরিষ্কার, আর বাতাসে হালকা একটা শীতলতা। বারান্দার এক কোণে রাখা মোটা কুশানির চেয়ারে গা এলিয়ে বসলো আরু। মাথা তুলতে তাকাতেই চোখে পড়ল একটা পূর্ণ চাঁদ আলো ছড়িয়ে পৃথিবীকে কেমন যেন মায়াবী করে রেখেছে। হালকা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, চুলগুলো এলোমেলো করে দিচ্ছে তার মুখে। দুহাত পেটে রেখে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। চাঁদের দিকে তাকিয়ে মনের মধ্যে হঠাৎ করেই একরকম আশ্চর্য শান্তি ভর করল। আরাধ্য দরজার গায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আরুকে দেখছিল। চোখে মুখে এমন প্রশান্তি যেন পৃথিবীর সব হাহাকার মুছে গেছে। সে সামনে এগিয়ে পেছন থেকে বলে উঠল, আরু, ঠান্ডা লেগে যাবে, চল রুমে যাই। আরু চুপচাপ মাথা ঘুরিয়ে তাকালো।
চাঁদ দেখছি তো, দেখুন না কত সুন্দর করে জ্বলছে। আহ, তুই চাঁদের থেকেও সুন্দর রে মনা। এখন আর পৃথিবীর চাঁদ দেখার সময় নেই। আরাধ্য আরুর হাত ধরে তুলে ঘরে নিয়ে আসলো, বিছানায় শুইয়ে দিয়ে বলল,